বাংলা, জয় বঙ্গবন্ধু, দিয়েছে তো রক্ত, শেখ হাসিনার ভয় নাই। Go back, step down. ডক্টর ইউনূস যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে আমেরিকায় তার ফাঁসির দাবিতে কেউ দাঁড়াতে পারতো না। কি বলবো আসলে বলেন, যাতে বাঙালি তো আমরা স্বর্গে গেলেও ধানও ফানি। মানে এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে, আর কিছুই না। দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না, আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল অ্যাক্টিভিটিসে কি হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করতো, বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিসের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ আওয়ামী লীগ গত 15.5 বছর যতগুলো গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার এভিডেন্স নিয়ে মিনিমাম 10 বছরের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে দোষরা ছিল 14 দল, এই 14 দলকেই 10 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে। রয়টার্সকে দেয়া সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম। ভিডিওটা আমি ডিলিট করলাম। এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে, অনেকে মনে করেছেন এটা আমাকে কেউ ফোন করেছেন। আসলে ঘটনা সেটা না। ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, বিভিন্নভাবে বাংলাদেশে এটা এসছে। আমি সেটা চেক করলাম, সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে। আমি কেন সেটা মনে করছি ভিডিওর শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে। এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ পেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি। এবং আমরা খুবই কৌতূহলোদ্দীপকভাবে এটা পড়েছি, পড়বো, এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে, যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। বিশেষ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে একদল যেমন ডক্টর ইউনূস সাহেবকে স্বাগত জানিয়ে মিছিল বের করে, আবার অন্যদিকে ডক্টর ইউনূসের ফাঁসির দাবিতে একদল মিছিল বের করে। যারা ডক্টর ইউনূস সাহেবকে স্বাগত জানিয়ে মিছিল বের করেছে তারা হলো বিএনপির নেতাকর্মীরা, এবং ডক্টর ইউনূস সাহেবের যারা ফাঁসির দাবি জানিয়ে মিছিল বের করেছে তারা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা স্লোগান দিয়েছে এবং আমেরিকায় একটা মিছিল বের করেছে, সেটা হয়তো আপনারা দেখতে পাবেন। এবং কেন তারা আসলে ডক্টর ইউনূস সাহেবের ফাঁসির দাবি করলো, এতটা সাহস তারা কোত্থেকে পেল, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এবং আগামী নির্বাচন নিয়ে কিন্তু অবশেষে সেনা প্রধান ওয়াকারুজ্জামান সাহেব কিন্তু একটা কথা বলেছে, বিবৃতি দিয়েছে যে 18 মাসের মধ্যেই কিন্তু নির্বাচন হবে। এবং তিনি বলেছে যে ডক্টর ইউনূস সাহেবের পাশে থাকবে, সে যেভাবেই হোক না কেন, যত কষ্টই হোক না কেন। তো আমি কথা বাড়াবো না। এবং আরও একটি ভিডিও, সেটি হলো সেনাবাহিনীতে বিদ্রোহের আশঙ্কা ডক্টর ইউনূসের বিরুদ্ধে, কথাটি বলেছেন কর্নেল মোস্তাফিজুর রহমান, এবং তার কিছু বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর কথা না বাড়াই, এক এক করে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আগে দেখে আসি। ডক্টর ইউনূস যদি বিপ্লবী সরকার গঠন করত তাহলে আমেরিকায় তার ফাঁসির দাবিতে কেউ দাঁড়াতে পারতো না। ডক্টর ইউনূস বিপ্লবী সরকার গঠন করেনি বিধায় ওইখানে ফাঁসির দাবিতে তাকে নিয়ে মিছিল করতে পারছে আমেরিকায়। যদি সত্যিকার অর্থে এই সরকারে 10 জন বিপ্লবী থাকতো, তার পিছনে, ওই বিপ্লবীদের পিছনে লক্ষ লক্ষ মানুষ থাকতো, এবং সেটা হতো ডক্টর ইউনূসের শক্তি। আজকে ডক্টর ইউনূস বিপ্লবী সরকার না হওয়াতে আমেরিকাতে তার বিরুদ্ধে মিছিল হওয়ার সাহস পাচ্ছে। যদি বিপ্লবী সরকার হতো তাহলে ওখানেও আমাদের বিপ্লবীরা আছে, তারা তাদেরকে প্রতিহত করতো। আজকে তারা কেন প্রতিহত করছে না? কারণ আসিফ নজরুলরা দীর্ঘদিন ক্ষমতায় থাকার আগ্রহ পোষণ করছে, বা তাদের আকারে ইঙ্গিতে বোঝা যাচ্ছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়। এইটাকে যারা বিপ্লবের অংশ তারা ভালোভাবে নিচ্ছে না। কেন ভালোভাবে নিচ্ছে না? কারণ আওয়ামী ডিসিদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, আওয়ামী সচিব আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো আপনি আওয়ামী সচিব আমাদেরকে নিয়োগ দিবেন আর বিপ্লবের যারা অংশীদার তারা আপনাকে সাপোর্ট দিয়ে যাবে, এটা তো হতে পারে না। এইখানে যে কার্যক্রমগুলো শুরু করেছে তা আমরা যারা বিরোধী রাজনীতি দীর্ঘদিন ধরে কষ্ট করেছি, আমাদের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে। এই বিরুদ্ধে কার্যক্রম যদি শুরু না করতো, যদি সহজ সরলভাবে একটা প্রস্তুতি নিত যে জরুরি সংস্কারগুলো করে তারা একটা সুন্দর নির্বাচনের দিকে যেত, তাহলে আজকে আওয়ামী লীগ ওখানে ফাঁসি দাবিতে মিছিল করতে পারতো না। দেখেন, আজকে সেনাপ্রধান এখানে বক্তব্য দিল 18 মাস ক্ষমতায় থাকবে, বা 18 মাস পরে নির্বাচন, বা এর মধ্যে নির্বাচন। এই কথা যদি বলে, তাহলে সেনাপ্রধান যদি আমেরিকা যায়, আমেরিকাতে বাংলাদেশি নাগরিকরা তাকে সমর্থন করবে? বলেন। ডক্টর ইউনূস যেদিন শপথ নিল, ওই শপথের আগেই আসিফ নজরুলরা ইঙ্গিত দিয়েছিল তারা অনেক দিন ক্ষমতায় থাকতে চায়। এই অনেক দিন ক্ষমতায় থাকতে চাওয়ার কারণে
আসিফ নজরুলরা, ডক্টর ইউনূস সাহেবরা যেদিন শপথ নিল সেদিন শপথ অনুষ্ঠানে তেমন লোক হয় নাই। বাহিরে মাত্র 250 থেকে 300 লোক ছিল। আমাদের সঙ্গে আমরা যে ভাইরা গেছিলাম আমরা দেখেছি। তাহলে একটা সরকার বিপ্লবের মাধ্যমে গঠিত হচ্ছে, সেখানে কেন 250-300? এই বিপ্লব সত্যিকার অর্থে যারা ঘটাইছে তারা মন খারাপ করছে, গোসা করছে, তাই ডক্টর ইউনূসের শপথ অনুষ্ঠানে তারা যায় নাই। যে জনগণ বিপ্লব করছে তারা যায় না, তারা আগ্রহ পায় নাই, তাদের মধ্যে আকাঙ্ক্ষা উৎকণ্ঠা ছিল না। ওই ফেসবুকে কিছু মানুষ আইসা বলবে যতদিন ভালো লাগে থাকুক। প্রথম বলছে, এখন তাও বলছে না। ফেসবুকের কমেন্ট দিয়ে কি দেশ চলে? বলেন, ফেসবুকের কমেন্ট কি বাংলাদেশের সব নাগরিকের মতামত? ধরেন ফেসবুকে 10,000 মানুষ মিলে হাইপ তুলছে, তার মানে কি বাংলাদেশের 16 কোটি মানুষ? এটা না, কিন্তু আমাদের দেশের মানুষ ভোটাধিকারের বিষয়ে কোনো বিষয়ে ষড়যন্ত্র দেখতে চায় না। যেহেতু ভোটাধিকারের বিষয়ে ষড়যন্ত্র করছে, যেহেতু বলছে পালা বদলের জন্য গণ অভ্যুত্থান হয়নি, পালা বদলের জন্য সরকার গঠন হয়নি, যেহেতু এটা বলছে, এটা তো একটা স্বৈরতন্ত্র। এ কথা বলে কীভাবে? এ ধরনের কথা বলবা আর আমেরিকাতে যাবে আর হলো সবাই সমর্থন করবে, এটা কি হয় নাকি? এটা হয় না। শুধুমাত্র জনগণের পক্ষে যদি কাজ করে তখন জনগণ সমর্থন করবে। জনবিরোধী যত কাজ করবে সেনাবাহিনীর সঙ্গে থাকতে পারে, কিন্তু জনগণ সঙ্গে থাকবে না। আর জনগণ সঙ্গে না থাকলে, জনসমর্থন না থাকলে ওই কাজ সফল হয় না। আমি তো বলছি, একটু আগেও বললাম যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমরা চালাকিগুলো বুঝতে পেরেছি। আওয়ামী ডিসি নিয়োগ দিয়ে কী করতে চাই এগুলো বুঝতে পেরেছি আমরা। এই যে আওয়ামী সচিব আমরা নিয়োগ পাচ্ছে বুঝতে পারছি আমরা। আমাদের দীর্ঘ সংগ্রামে অসংখ্য অফিসার ওএসডি হয়ে আছে, তারা পুনর্বাসিত হচ্ছে না এখনো। আমরা বুঝতে পেরেছি। এই বুঝতে পেরেই আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমরা কত দ্রুত নির্বাচন করতে পারি সেটা আমরা করব। এটা কেউ ঠেকাতে পারবে না। ঠেকাতে চাইলেই তার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। দুদক এখনও হাসিনা চালাচ্ছে কি? আমার প্রশ্ন। দুদকের শরীফ ভাইকে এখনও ফিরায় আনা হচ্ছে না কেন? কেন ফিরায় আনা হচ্ছে না? এই লোকটা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, এটাই কি তার অপরাধ ছিল? হ্যাঁ, হাসিনার দৃষ্টিতে অপরাধ। এটা কি আসিফ নজরুলদের দৃষ্টিতে অপরাধ? হ্যাঁ, কতদিন লাগবে? চোখ পড়ে না, দৃষ্টি পড়ে না কেন? দুদকের শরীফ ভাই যেটা করেছিল, পৌঁছাইতে সে হাসিনা পর্যন্ত পৌঁছায় গেছিল। হাসিনার পরিবার দুর্নীতিতে জড়িত, দুদকের বড় কর্মকর্তার দুর্নীতিতে জড়িত, এই পর্যন্ত পৌঁছায় গেছে। এটা তার অপরাধ ছিল, তাই না? এটা হাসিনার সময়ের অপরাধ। এখন তার কি অপরাধ আমি জানি না, আমি তাকে দেখছি না। তার উচিত দুদকের সামনে গিয়ে মানববন্ধন করা অথবা অনশন করা, এবং আমরা গিয়ে সেখানে সাপোর্ট দেবো। শরীফ ভাই, আপনার কথা গতকালকে মনে পড়ছে। আপনি যদি আমার এই ভিডিও দেখেন, আমার নাগরিক ভাইরা যদি দেখেন, ওনার কাছে শেয়ার করে পৌঁছায় দেবেন যাতে করে উনি জানে। আপনি যে কোনো দিন আমাদেরকে জানাবেন, দুদকে যাবেন, আমরা সেখানে আপনার পদায়নের জন্য যুদ্ধ ঘোষণা করব। দরকার হলে আরেকটা বিপ্লব হবে। আমাদের আরেকজন পুলিশ অফিসার ছিল, আপনারা জানেন, টিপকাণ্ডে একজন পুলিশ অফিসার ছিল, তাকে এখনও চাকরি ফিরিয়ে দেওয়া হয়নি কেন? কতদিন লাগবে? আসিফ নজরুল ক্ষমতায় বসতে 2 ঘন্টা লাগলো, আর এরা এখনও 45 দিন পার হয়ে গেছে, এখনও পদায়ন হচ্ছে না, চাকরি ফিরে পাচ্ছে না। হাসিনার ফ্যাসিজমে হাজার মানুষ চাকরি বঞ্চিত ছিল, তাদের কি অবস্থা? সব নিয়োগ ভাগ বাটোয়ারা তো হয়েই গেল, সচিবরা নিয়োগ পাইয়া গেল, ডিসিরা নিয়োগ পাইয়া গেল। তাহলে হাসিনা আমলে যারা নিপীড়নের শিকার তারা কবে নিয়োগ পাবে? এত সময় লাগছে কেন? শরীফ সাহেব, টিপকাণ্ডের পুলিশ সাহেব, আরও অসংখ্য পুলিশ অফিসার আছে। কতদিন র্যাবের একজন সৈনিক আমাকে ফোন দিয়ে বলতেছে, তারেক ভাই, বিএনপি যদি কোনোদিন ক্ষমতায় আসে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব বলে আমার চাকরিটা ফিরে দেওয়ার ব্যবস্থা করেন। আমি বলতেছি যে কেন, এখন কি সমস্যা? এখন আপনি আবেদন করেন। বলতেছে না ভাই, আমাদেরকে যে কারণে চাকরি থেকে বঞ্চিত করছে, যে মতদর্শের কারণে, সে মতদর্শের লোকগুলো এখানে দায়িত্বে নাই যে সে আমাকে চাকরিটা ফেরত দেবে। আমার প্রশ্ন, এই জন্যই বিপ্লবটা হয়েছে, এখনও তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে না চাকরি। হ্যাঁ, দুদকে কি হয় আমরা জানি না, ওইটা হলো চোরদের ফ্যান ক্লাব। দুদক বাটপারদের ফ্যান ক্লাব, এবং ওখানে নিয়মিত বাটপার আর দুদক কর্মকর্তাদের মিটিং বসে। আমি আমার ইউনিভার্সিটিতে নিয়োগে জালিয়াতির বিষয়ে অভিযোগ দিয়ে আসছি, 2-3 বার দিয়ে আসছি, কোনো ব্যবস্থা নেয়নি। অনেক ই কমার্স কোম্পানি বিষয়ে অভিযোগ দিয়ে আসছি, কোনো ব্যবস্থা নেয়নি। ওই সিভিল অভিযোগ নেওয়া হয় না, বুঝতে পারছেন? সাধারণ নাগরিকের অভিযোগ এগুলো আমলে নেয় না। তা কিসের জন্য? দুদকের কাজ কি আসলে বলেন? এই যে পটুয়াখালীতে একজন প্রতারক আছে, সে প্রতিদিন ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে টাকা তোলে। হ্যাঁ, 313 কি যেন প্রপার্টিজ নামে বলবো আসলে বলেন, যাতে বাঙালি তো আমরা স্বর্গে গেলেও ধানও ফানি। এখনকার দৃশ্যপটগুলো জাস্ট হচ্ছে ক্যারেক্টার পরিবর্তন হয়েছে, আর কিছুই না। দল পরিবর্তন হয়েছে, দৃশ্যপট একই। তবে এই মুহূর্তে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগের জন্য পজিটিভ হচ্ছে না, আমি মনে করি নেগেটিভ হচ্ছে। কারণ এই সকল অ্যাক্টিভিটিসে কী হচ্ছে, বাংলাদেশে আওয়ামী লীগ করতো, বাট ভালো মানুষ, অনেক মানুষই আছে ভালো মানুষ আওয়ামী লীগ করছে, তারা কিন্তু এইসব অ্যাক্টিভিটিসের কারণে একটা বিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ কি, আমেরিকাতে বসে আজকে যে ঘটনা আওয়ামী লীগ করছে, আমি আগেও এটা নিয়ে না করছি, বাট আজকে যে ঘটনা হয়েছে এটা কখনো পজিটিভলি হচ্ছে না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একটা ক্যারেক্টার, ওনাকে সমালোচিত করা এত সোজা না। যদি এটা পলিটিক্যাল রাজনৈতিক কোনো সরকার হতো, তাহলে হয়তো এই ঘটনাটা কোথাও না কোথাও একরকম হয়তো মেনে নিতাম। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আপনারা জানেন যে আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিউ ইয়র্কে পৌঁছেছেন, আর তার সাথে সফরসঙ্গী যারা আছেন তারা কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে
নিউ ইয়র্ক সময় রাত 10:10 নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তো আগে থেকেই একটা ঘোষণা ছিল, সেই ঘোষণার জন্য আবার পাল্টাপাল্টি ঘোষণা ছিল। তো সেইটারই বাস্তবতা আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে আজকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে একদিকে আনন্দ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং কি আরও অনেকে সেখানে, এবং পাশাপাশি একই সঙ্গে সেখানে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। একদিকে মানে পজিটিভ, আরেকদিকে নেগেটিভ, মানে চিল্লাওয়ালা একটা অস্থির পরিবেশ সেখানে তৈরি হয়েছিল। দুই পক্ষই পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিল, একে অন্যকে উত্তেজিত করার চেষ্টা করতেছিল। তো দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগানে মুখরিত হয়ে ওঠে, মুখরিত না, বিষয়টাকে ক্যাচাল আওয়াজ, বাঙালি বোঝেন না, চিল্লাবাল্লা, ক্যাচ ব্যাচ, ক্যাও ব্যাও, একটু গোটা টার্মিনাল এলাকা। সন্ধ্যা থেকেই জেএফকে বিমানবন্দরে জড়ো হয়ে ডক্টর ইউনূসকে বরণ করতে এসেছিল যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আনন্দের স্লোগান দিয়েছে। অপরদিকে সন্ধ্যা থেকে টার্মিনালের আরেক পাশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো প্রতিরোধের লক্ষ্যে প্রতিবাদ সহ বিক্ষোভ প্রদর্শন করেছে। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডিএম সালাউদ্দিন, তারা বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানানোর পর মোটর শোভাযাত্রা সহকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যানহাটনের অভিজাত হোটেলে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় তিনি রাস্তার দুই পাশে দুই দৃশ্য এই প্রথমবারের মতন তিনি অবলোকন করেছেন। আর এখানে আজকে আপনার আগামী 27শে সেপ্টেম্বর সকাল 10টায় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি ভাষণ দিবেন। ওই দিনও আবার আওয়ামী লীগ বিএনপির একটা পাল্টাপাল্টি সমাবেশ আছে। আর এই বিষয়গুলোকে ফোকাসে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তায় সেখানে বাড়তি প্রটোকল তারা কিন্তু দিয়েছে, যেন কোনো ধরনের ঘটনা সেখানে না ঘটে। তবে এগুলো ঘটাইয়া আদৌ কি কোনো কিছু হবে? আমি বরাবরই বলি, অতি তাড়াহুড়া ভালো না কেন, এগুলোর একটা ইফেক্ট বাংলাদেশে থাকা সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তাদের উপরে পড়ে। আমেরিকার অনেকে চলে গেছেন, অনেকে দেশ ছেড়ে পালাই গেছেন, তারা তো ভালোই আছেন, আবার রাষ্ট্র ক্ষমতায় আসবেন, পয়সা টয়সা কামাবেন। এই যে দেশে যে পোলাপাইনগুলো আছে, মানুষগুলো আছে, তাদেরকে খামাখা বিপদে ফেলবেন না এইসব কর্মকাণ্ড করে, ঠিক আছে? কারণ খেয়াল নাই, ওই যে শামীম ওসমান আমেরিকা যাওয়ার পর একজনে একটা ছেলের সাথে কি জানি হয়েছিল, পাল্টা রিয়েকশনে ওই ছেলের বাড়িঘর ভেঙে দিয়েছিল ছাত্রলীগের পোলাপাইন, কোনো আগামাথা বিচার হয় নাই। তো আজকে আপনি ওইখানে বসে আপনি একটা ঘটনা ঘটাবেন, একই দৃশ্য তো সামনে আপনার বাড়িতে ঘটতে পারে, তখন আপনি কি করবেন? রয়টার্সকে দেওয়া সেনাপ্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম, ভিডিওটা আমি ডিলিট করলাম। এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে, অনেকে মনে করেছেন এটা, আমাকে কেউ কেউ ফোন করেছেন। আসলে ঘটনা সেটা না, ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল, বিভিন্নভাবে বাংলাদেশে এটা এসছে। আমি সেটা চেক করলাম, সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে। আমি কেন সেটা মনে করছি ভিডিওর শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি। সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে। এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ পেপার এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে। এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি। এবং আমরা খুবই কৌতূহলোদ্দীপকভাবে এটা পড়েছি, পড়বো, এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে, যা যা টেক্সটে আছে, টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি, সেগুলো নিয়ে কথা বলতে চাই। বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে, কন্টেন্ট তো আছেই, সময়টাও ম্যাটার করে। আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনূস দেশে নেই, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন। এইরকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে, সবকিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে। প্রধান বোমা যেটা নির্বাচনের সময়সীমা, সেটা নিয়ে পরে আসছি। এছাড়া তিনি অনেকগুলো কথা বলেছেন, এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি একটু বলতে চাই যে তিনি কোনোভাবেই তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না, উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয়। আমি একজন পেশাদার সৈনিক, আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই। উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব। কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করতে পারেন। আমরা জানি যে মিলিটারি যে সবসময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না, অনেক সময় সেটা অন্য জায়গায় যায়। র্যাবে যখন কাজ করতে যান, বিজিবিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা, তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন। দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেনাপ্রধান। তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে। এর পরের বাক্যটা, এটা একটা ছোটখাটো বোমা। সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ, সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান। অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক সরকারের মাধ্যমে এদিকটা নজর দিতে পারে বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন সামগ্রিকভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়, কোনো অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয়। এটা নিয়ে একটু কথা বলা দরকার। সেনাপ্রধান হিসাবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনী, আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সেনাবাহিনী, সেই সংস্কারের সময়, সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে, এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন। তিনি আইডেন্টিফাই করেছেন তার এটা নিয়ে বিতর্ক হোক সমাজে, খুবই দরকার আছে। আমি তার এই বলাটাকে ওয়েলকামও জানাতে চাই। সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন, প্রধান হয়েছেন, সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন। বিশেষ করে গত 15 বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে, সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন।
এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি, আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম, জনগণের যে মতাদর্শ তার বাইরে যাননি। সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল, তাই আমাদের আরও রক্তপাত হয়নি। আমি বহুবার বলেছি তারা শেখ হাসিনার হয়ে গুলি চালালেও আমরা জিততাম, আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন, কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন। অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান, তারা সবাই আমাদেরই মানুষজন, তারা এই মাটির সন্তান। সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি। কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি, সেখানে এটা আসতেই পারে। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে, যেটা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে, সেটা পড়ি, আমি ওনার বক্তব্য হুবহু পড়ি, তাহলে সবচেয়ে ভালো হবে। ওয়াকারুজ্জামান বলেন, আমি তার ব্র্যাকেটে ডক্টর ইউনূসের পাশে থাকবো যাই হোক না কেন। খেয়াল করি আমরা কথাটা, এটাও একটা বোমা, মানে অনেকগুলো বোমা, এটাও বোমা। আমি আবারও পড়ছি, আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, নো ম্যাটার হোয়াট, এরকম লেখা আছে ইংরেজিতে, যাতে তিনি তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কার করার পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত, তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দিয়েছেন তিনি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি তাহলে বলবো এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আমি এই জায়গাটা আবার পড়ি, এটাই হলো মূল কথা, মূল জায়গা। দুটো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমি তার পাশে থাকবো যাই হোক না কেন, তিনি যাতে তার মিশন সম্পন্ন করতে পারেন। তিনি 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে করা উচিত, তবে এই সময় ধৈর্যের প্রয়োজনীয়তার উপরে জোর দিয়েছেন তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত। খুবই ইন্টারেস্টিং কিছু কথা উনি বলছেন, ডক্টর ইউনূসের পাশে থাকুক যাই হোক না কেন। আলাপ আসছে কেন? আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি। আমাকে কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছেন যে ডক্টর ইউনূস তো আমেরিকায় যাচ্ছেন, এই সময় বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা। কেউ গোপন সূত্রে কিছু খবর ওনাকে পেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছিলেন। সো ডক্টর ইউনূসের পাশে উনি থাকবেন, দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন, এটা খুব স্পষ্ট। তার মানে যাই হোক না কেন মানে সেনাপ্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে। ডক্টর ইউনূসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে, এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত। আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য জনাব ওয়াকারুজ্জামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি এবং উনি ইঙ্গিত দিয়ে দিলেন, রিডিং বিটুইন লাইন্স হচ্ছে সমস্যা হতে পারে কিন্তু উনি ডক্টর ইউনূসের সাথে থাকবেন। কিন্তু প্রধান বোমা যেটা সরকারের একটা সময়সীমা তার দিক থেকে তিনি সাজেস্ট করছেন, এবং শুধু সেটা না, এই সরকারের চরিত্র সম্পর্কে উনি করছেন, আমরা খেয়াল করছি কিনা। উনি বলছেন, এই জায়গাটা পড়তে হবে, উনি বলছেন তিনি 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার মানে ওয়াকারুজ্জামান মনে করেন ডক্টর ইউনূসের প্রধান কাজ আসলে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করা। সংস্কারকে যত সংস্কারই হোক না কেন, দ্যাট মাস্ট বি ফোকাসড টুয়ার্ডস দ্য ইলেকশনস। ওয়াকারুজ্জামান তাই বলছেন। আমরা আমাদের এই সোসাইটিতে আলোচনা এই অভ্যুত্থানের পর থেকে করছিলাম এভাবে, নির্বাচন হবে নির্বাচনের সময়, কিন্তু দেশের দীর্ঘমেয়াদী অনেক বেনিফিটের জন্য সংস্কারেরও প্রয়োজন আছে এবং আমরা মনে করছিলাম, আমি নিজেও সেটা মনে করি, এই সরকারের সে ম্যান্ডেটও আছে, কারণ এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, রক্তের ম্যান্ডেটের মাধ্যমে একটা তৈরি হওয়া সরকার, এটাও ম্যান্ডেট প্রাপ্ত। কিন্তু ওয়াকারুজ্জামান তাই বলছেন, এবং সবচেয়ে বড় বোমা, উনি একটা সময় বেঁধে দিচ্ছেন বলবো না, উনি সাজেস্ট করছেন, এটা উনি ওনার অপিনিয়ন জানাচ্ছেন। একটা জায়গায় বলছেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত 1 এবং 1.5 বছরের মধ্যে। তার মানে আমি যেটা বুঝি, 1 বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু করতে এবং 1.5 বছরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা একটা ভোটে নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের হাতে তুলে দিতে হবে। এই ধরনের একটা কথা জনাব ওয়াকারুজ্জামান বলেছেন। এই সরকার কতদিন থাকবে, কতদিন থাকা উচিত, এটা নিয়ে নানা রকম আলাপ ছিল এবং সরকারের দিক থেকে এটা খুবই ধোঁয়াশায় ছিল, মানে খুব স্পষ্ট ছিল না। নানান রকম কথা, সংস্কার করতে যতদিন লাগে, সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না, আওয়ামী লীগকে বিচার করা ছাড়া নির্বাচন হবে না, এরকম নানান রকম কথা। এবং আমরা মোটামুটি মানে একটা নির্বাচনের গাইডলাইন সম্ভবত পাবো ভাবছিলাম সরকারের দিক থেকে। ইনফ্যাক্ট এটা সরকারের না, এটা একজন সেনাপ্রধানেরই কথা। সরকারের দিক থেকে এটা আমরা পাবো, আমরা বলছিলাম জানুয়ারিতে গিয়ে, কারণ হলো ডিসেম্বর পর্যন্ত কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব কমপ্লিট করবে, তারপর সরকার সেটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার্স ইনক্লুডিং অল দ্য পলিটিক্যাল পার্টিস, বিএনপি সহ, তারা আলোচনা করে কতটুকু সংস্কার করবেন সেটা ঠিক করবেন, এবং তখনই হয়তো বোঝা যাওয়ার কথা ছিল এতটুকু সংস্কার করার জন্য কত দিন লাগবে, তারপর নির্বাচনের রোডম্যাপ আসার কথা। কিন্তু আমরা দেখছি সেটার আগেই 1.5 বছরের একটা সময়
তার ইচ্ছের কথা বলছেন ওয়াকারুজ্জামান। আমরা ওয়াকারুজ্জামানকে শুধু একজন সেনাপ্রধান হিসাবে দেখলে হবে না, বর্তমান প্রেক্ষাপটে তিনি এই সরকারের পেছনে সমর্থন দানকারী। আমি কোনোভাবেই মানে অনেকে পোর্ট্রে করার চেষ্টা করেছিলেন এটা কু হয়েছে এবং এটা সামরিক শাসন আছে, এটা একেবারেই বাজে কথা। আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি, এটা একেবারের সাথে একেবারেই কোনো মিল নেই। কিন্তু এই সেনাবাহিনীর সমর্থন লাগছে, এমনকি সেনাবাহিনীকে দেশের এই বিধ্বস্ত অবস্থায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নামতে হয়েছে। সুতরাং পরিস্থিতিটা তো আমরা বুঝতে পারছি। সুতরাং এই সরকারের পেছনে সেনাবাহিনীর যথেষ্ট কাজ করতে হচ্ছে, সমর্থন করতে হচ্ছে। সেই প্রেক্ষাপটে একজন সেনাপ্রধানের বক্তব্য, সেনাপ্রধান যা বলছেন সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। ইনফর্মালি তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে, তো তিনি মনে করছেন ওটা। এখন প্রশ্ন আমাদের আসতেই পারে, তিনি কি সরকারের সাথে কথা বলেছেন? উনি ইন্টারভিউর একটা জায়গায় বলছেন যে ডক্টর ইউনূসের সাথে তার চমৎকার সম্পর্ক আছে এবং প্রতি সপ্তাহে তিনি ডক্টর ইউনূসের সাথে বসেন, কথাবার্তা হয়। ইভেন আমরা দেখেছি ডক্টর ইউনূস আমেরিকা যাওয়ার আগেও ওয়াকারুজ্জামান তার সাথে আলোচনা করেছেন, বসতে হবে, কারণ মিলিটারি এখন শুধুমাত্র যুদ্ধ প্রস্তুতিতে নেই, সে দেশের প্রশাসন এবং দেশের আইন শৃঙ্খলা, প্রশাসন নয়, আইন শৃঙ্খলা রক্ষার কাজে তিনি ব্যস্ত আছেন। তো সুতরাং ডক্টর ইউনূসের সাথে দেখা করে তার এন্ডোর্সমেন্ট নিয়ে উনি এই কথা বলেছেন কিনা এই প্রশ্ন আমাদের কারো মাথায় আসতে পারে, নাকি তার এন্ডোর্সমেন্ট ছাড়া নিজে থেকেই তার অপিনিয়ন জানিয়েছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা। আমরা সময়ের সাথে সাথে হয়তো সেটা জানতে পারবো। এবং এই মুহূর্তে এই যে সময় তিনি বললেন, আমি মনে করি এই সময়টা নিয়ে আমাদের সমাজে আসলে এখন আলাপ আলোচনা শুরু হওয়া দরকার। আমরা আসলে কতটা মনে করি সময়টা কি এটা ঠিক আছে, নাকি আরো বেশি, নাকি আরো কম, এই আলাপ আলোচনাটা দরকার আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ এবং একটা বোমা, সত্যিকার অর্থে আক্ষরিক অর্থে একটা বোমা ফাটিয়েছেন সেনাপ্রধান। আমরা আমাদের সমাজে এটা দরকার আছে। তিনি যেহেতু প্রকাশ্যে এই সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন, উনিও চেয়েছেন এটা নিয়ে প্রচুর আলোচনা, ডিবেট শুরু হোক। আসুন আমরা সবাই সেটা শুরু করি। রয়টার্সের যে সাক্ষাৎকারটা ছিল সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্টটা করেছে। ফলে তিনি সরকারের মেয়াদ কতদিন হবে, কতদিনের মতো নির্বাচন হওয়া উচিত, সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। কনফিউশনের কিছুটা সূত্র আসলে রয়টার্সও, এটা বলা যেতে পারে। রয়টার্সের এই জায়গাটা আমরা যদি খেয়াল করি, উনি রিফর্মের জন্য বলছেন, তারপরে বলছেন ফলোইং দ্য রিফর্মস, Zaman, who took over as the army chief only weeks before Hasina's ouster, said a transition to democracy should be made between a year and a half, but underlined the need for patience. Following the reforms, মানে এতে মনে হতে পারে যে রিফর্ম করার পরে 1 থেকে 1.5 বছর, তার মানে রিফর্মের জন্য কোনো টাইম ফ্রেম বলা হয়নি, ইট কুড বি এনিথিং। তারপর আরো 1-1.5 বছরের মধ্যে, মানে সরকার রিফর্ম হয়েছে যদি বলে মনে করে তাহলে তারা সেটা করবেন, এই ধরনের একটা আলাপ আছে। কিন্তু রয়টার্সের এই রিপোর্টটা শুরু হয়েছে এভাবে, বাংলাদেশের আর্মি চিফ vowed to back the country's interim government come what may to help it complete key reforms after the ouster of Prime Minister Sheikh Hasina so that elections could be held within the next 18 months. প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন এবং শুনলেন তাদের কথাগুলো। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আজকের ভিডিওর নিচে দেওয়া কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেল, ইউটিউব চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।